তাহলে আজকে আমরা শুরু করছি কন্টিনিউয়াসের ডেফিনেশন দিয়ে। হ্যাঁ স্যার। ঠিক আছে, কন্টিনিউয়াস এই যে এই ডেফিনেশনটা দেখো, বলছে এফ ইজ সেড টু বি এ কন্টিনিউয়াস ফাংশন অ্যাট এক্স ইকুয়ালস টু সি ইফ ফর এভরি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা পাচ্ছ তুমি, such that fx minus fc will be less than epsilon whenever mod x minus c will be less than delta। তার মানে fxটা থাকবে তোমার fcর এপসিলন আশেপাশে, যখন xটা থাকবে c এর ডেল্টা নেবারহুডে। বোঝা গেল? তা এইটারই আবার অন্য একটা তুমি যদি মানে দিতে চাও, তার মানে হবে এটা যে তার মানেই হচ্ছে বেসিক্যালি কন্টিনিউটির মানেই হচ্ছে লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স এর লিমিটের ভ্যালুটা হচ্ছে এফ সি, সি পয়েন্টে যে ফাংশনের ভ্যালুটা সেটাই হচ্ছে লিমিটের ভ্যালুটা। এইটা হওয়া মানেই কি, যে ফর এভরি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0 such that fc fx minus fc is less than epsilon whenever x belongs to c minus epsilon c minus delta comma c plus delta। বুঝেছো? হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি কন্টিনিউটি বলতে স্যার লেফট রাইট কন্টিনিউটি দুটো এক হলে তো এক্সিস্ট করে। দেখো হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, এই লিমিটটার জন্য তোমাকে লেফট অ্যান্ড রাইট লিমিট বের করার জন্য ওটা দরকার হয়। লেফট অ্যান্ড রাইট এক্সিস্ট করলে তাহলে আমরা বলবো লিমিটটা এক্সিস্ট করবে। তাহলে আমরা দেখো দুটো লিমিট এখানে ক্যালকুলেট করব, এক্স গোস টু, তারপরে কোশ্চেন করবে শেষে। এই যে দেখো আমরা একবার এইটা লিমিট বের করব আর একবার এইটা লিমিট বের করব। দুটো লিমিট যখন ইকুয়াল হয়ে যাবে, এই দুটো লিমিট ইকুয়াল মানে হচ্ছে কি, দিস ইকুয়াল মানে হচ্ছে যে লিমিটটা এক্সিস্ট করবে, এই লিমিটটা এক্সিস্ট করবে, মানে এই দুটোর ইকুয়াল ভ্যালুটাকেই আমরা বলবো লিমিট। এবং তার মানে আমাদের দরকার কি, কন্টিনিউটির জন্য এই ভ্যালুটাকেও এফসি হতে হবে, এই ভ্যালুটাকেও এফসি হতে হবে। ঠিক আছে, এই দুটোই ভ্যালু যদি এফসি হয় তাহলে আমরা বলবো তাহলে লিমিটটাও এক্সিস্ট করছে আর লিমিটের ভ্যালুটাও এফসির সঙ্গে সমান হচ্ছে, তাহলে বলবো কন্টিনিউয়াস। ঠিক আছে, বোঝা গেল? এইবার দেখো এখানে একটা জিনিস যেটা আমাদের বোঝার ব্যাপার হচ্ছে যে এই যে ডেল্টাটা যে কোনো এপসিলনের উপর ডিপেন্ড করে আমরা ডেল্টা পাচ্ছি। হ্যাঁ, এই ডেল্টাটা যে আমরা পাচ্ছি সেটা কিন্তু এই সিটার উপরে ডিপেন্ড করে যাচ্ছে, মানে আমরা কোন পয়েন্টে আমরা কন্টিনিউটি চেক করছি তার উপরে ডেল্টাটাও ডিপেন্ড করে যাবে। তার মানে ডেল্টাটা শুধুমাত্র এপসিলনের উপর ডিপেন্ড করবে না, তোমার পয়েন্টটা কোথায় আছে তার উপরেও ডিপেন্ড করে যাবে। বোঝা গেল? আওয়াজটা কাটা কাটা আসছে, তো এটা মানে নেটের সমস্যার জন্য মাঝে মধ্যে হতে পারে। বলছি যে লিমিটের সাথে কন্টিনিউটির মিল। দাঁড়াও একটু দাঁড়াও, আশা করি এবার একটু বেটার হবে, কাটা কাটাটা আই থিঙ্ক হবে না। হ্যাঁ, কি কার কি প্রশ্ন আছে বলো ফটাফট। লিমিটের ভ্যালুটা তোমার এই যে লিমিটের সঙ্গে কন্টিনিউটির ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাতে, যে কন্টিনিউটির ক্ষেত্রে লিমিটের ভ্যালুটা সবসময় ফাংশনটার কি ভ্যালু আছে তার সঙ্গে ম্যাচ করে যাবে, আর শুধু লিমিটের ক্ষেত্রে আমরা এই ভ্যালুটা অন্য যা কিছু হতে পারে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে আমার এক্স কোঅর্ডিনেট, এক্স ওয়াই কোঅর্ডিনেট। হ্যাঁ, একটা ফাংশন তুমি ডিফাইন করছো, ধরো এই 2 পয়েন্টে আমি একটা চেঞ্জ পাবো। ধরো এই ফাংশনটা দেখো এই রকম হচ্ছে তোমার, হ্যাঁ, আর
ধরো, আর এখানে আরেকটা গোল্লা দিয়ে এরকম, আর এই ফাংশনটার ভ্যালু হচ্ছে তোমার ধরো এইখানে। তাহলে এই ব্যাপারটা বোঝো, এই পয়েন্টটা হচ্ছে, এই হাইটটা হচ্ছে তোমার, আমি 2 নিলাম আর এইটা নিলাম ধরো 3। তাহলে ব্যাপারটা কি বলো তো, এইটা হচ্ছে তোমার যখন লেস দ্যান 2 তখন এই ফাংশনটা এইটার মতন বিহেভ করছে, ঠিক আছে। যখন গ্রেটার দ্যান 2 তখন এইটা, আর 2তে ভ্যালু দিয়েছি আমি ধরো 3, তার মানে f2 ইকুয়ালস টু 3, ঠিক আছে। কিন্তু লিমিট যদি তুমি বের করো, লিমিট x টেন্স টু 2 মাইনাস যদি fx করি, তার মানে 2-এর বাঁ দিক থেকে তুমি যেতে যেতে যাও 2-এর দিকে, তাহলে কোথায় পৌঁছাচ্ছ, 2-এ পৌঁছাচ্ছ, তাহলে লিমিটটা কত, 2, ঠিক আছে। একই রকমভাবে লিমিট x টেন্স টু 2 প্লাস, তাহলে 2 থেকে তুমি কমতে 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 এদিকে যাও, তাহলে দেখছো 2-এ পৌঁছাচ্ছ, তাহলে এটাও 2, তার মানে লিমিটটা কত হলো, তাহলে দিস উইল ইমপ্লাই লিমিট x টেন্স টু 2 fx এর ভ্যালু হচ্ছে 2, বোঝা গেল। কিন্তু f2-র ভ্যালু কত, f2-র ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে। তাহলে এই যে, হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ভ্যালুটা f2-র সঙ্গে ম্যাচ করলো না, মানে যে পয়েন্টে আমরা লিমিটটা নিচ্ছি সেই পয়েন্টে f এর ভ্যালুটার সঙ্গে ম্যাচ করলো না, তার মানে এই ফাংশনটা কি হলো, কন্টিনিউয়াস হলো না। এখানে দেখো একটা জাম্প হয়ে গেল, এই জায়গাতে একটা ডিসকন্টিনিউটি থেকে গেল, বুঝতে পেরেছো, বোঝা গেল। এটাই হচ্ছে আমার ডিফারেন্স। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউটি ডেফিনেশনটা বুঝে গেলাম, রাইট। স্যার সাউন্ড খুব ডিস্টারবেন্স আসছে স্যার। সাউন্ডটা ডিস্টারবেন্স হচ্ছে আপনার দিক থেকে, একটু সব কাটিয়ে আবার ইয়ে করুন না। দাঁড়া একটু দাঁড়া, আমাকে দেখে নিতে দাও। ও মাইক্রোফোনটা, হ্যালো, স্যার বলুন। এবার কি সাউন্ডটা ভালো শোনাচ্ছে না আগের মতোই? এবার একদম ক্লিয়ার আছে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আচ্ছা এবার দেখো, আমরা একটা ফাংশনকে, ওটা আমরা যেটা আমরা ডেফিনেশন দিলাম সেটা হচ্ছে যে সি পয়েন্টে ফাংশনটা কখন কন্টিনিউয়াস, বোঝা গেল, একটা পয়েন্টে। এবার আমরা যখন বলবো যে মানে ফাংশনটা কন্টিনিউয়াস, মানে কোনো পয়েন্ট যখন মেনশন করবো না, তার মানে বুঝতে হবে প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস, বোঝা গেল। এইবার দেখো, এবার আমরা যেটা জানবো সেইটা হচ্ছে যে ইউনিফর্মালি কন্টিনিউয়াসটা ওইটাই কি প্রত্যেকটা পয়েন্টেই কন্টিনিউয়াস হবে? না না, আমি আসছি তো, ওখানেই তো আমি যাচ্ছিলাম, ওটাই তো বলতে যাচ্ছিলাম। ও ঠিক আছে, আগে আগে তুমি বলছো কেন, আমি তো বলবোই সব কিছু, ঠিক আছে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস কাকে বলে। ইউনিফর্মলি কন্টিনিউয়াস, তাহলে এখন যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে শুধু কন্টিনিউয়াস। এবার আমরা পড়বো কি, ইউনিফর্মলি কন্টিনিউয়াস। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে। এক্সাম্পলটা ভালো করে এটা বুঝবে, এক্সাম্পলটা, হ্যাঁ, যে ধরো fx-টার হচ্ছে তোমার এক্স স্কোয়ার, ঠিক, এক্স স্কোয়ার, এই পয়েন্ট আমি সি পয়েন্টে কন্টিনিউটি চেক করছি, সি পয়েন্টে। তাহলে সি পয়েন্টে তোমার যদি কন্টিনিউটি চেক করি, তাহলে আমার দরকার কি, এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটাকে আমি লেস দ্যান এপসিলন করব, তার মানে এটা হয়ে গেল এক্স মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি লেস দ্যান এপসিলন।
বুঝতে পেরেছ? তার মানে এক্স মাইনাস সি লেস দেন এপসিলন বাই মড এক্স প্লাস সি। ঠিক, তাহলে সামহাও আমার যেটা ডেল্টা নেব এই ভ্যালুটা ডেল্টার মতন কাজ করছে। দাঁড়াও, কে একজন ঢুকছে। কোথায় গেল? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ডেল্টা, কিন্তু দেখো এখানে এক্সটা ডিপেন্ড করছে, তাই না? এখানে এক্সটা আছে, এখানে সিটা আছে। তো এইবার যখন দেখো যদি তুমি একটা সিকে ফিক্সড করে নাও, লেটসে এক্স সি এর ভ্যালু হচ্ছে লেটসে 2, তার মানে যদি 2 পয়েন্টে দেখি তাহলে আমাদের দরকার কি এক্স মাইনাস 2 লেস দেন এপসিলন বাই এক্স প্লাস 2। ঠিক, এবার এক্সটা হচ্ছে কি আমার 2 এর আশেপাশেই তো আছে, ঠিক না? 2 এর যদি আশেপাশেই হয় তাহলে আমি আমার ডেল্টাটাকে 2 এর আশেপাশে, তো তুমি ধরে নাও যে আমার ডেল্টা হবে এমন যেটা এক্সটা হবে তোমার লেস দেন আমি করতে পারি 3 আর গ্রেটার দেন 1 করতে পারি। ওকে, তার মানে এখানে এক্স প্লাস টুটা লেস দেন আমার কত 5 আর গ্রেটার দেন 3। ঠিক, 3 থেকে 5-এর মধ্যে থাকতে পারে এক্স প্লাস 2টা। এবার আমি চাই যে এমন একটা ডেল্টা চাইবো যেটা কিনা তোমার এইটা লেস দেন এইটা হয়। ঠিক আছে, তাহলে আমি আমার ডেল্টা এমনভাবে চুজ করব যেটা এপসিলন বাই, তাহলে এর মিনিমাম ভ্যালু কত হচ্ছে? এখানে যদি আমি 5 বসাই, তাহলে আমি ডেল্টা যদি এর থেকে ছোট নিই, বোঝা গেল, এর থেকে যদি ছোট নিই তাহলে কাজ হয়ে যাবে। তাহলে হোয়েন এভার আমি বলবো হোয়েন এভার এক্স মাইনাস 2 লেস দেন ডেল্টা ইকুয়ালস টু এপসিলন বাই 6 নিয়ে নিলাম ধরো, তখন অটোমেটিকলি এই জিনিসটা ট্রু হবে। ঠিক আছে, তাহলে আমার এটা কন্টিনিউয়াস হয়ে যাবে। এবার ভাবো আমি যদি সিটা 2 এর জায়গায় 10 নিতাম, ঠিক আছে, এবার যদি ধরো সিটা যদি আমার 10 হতো তখন এখানে আমার এই যে বাউন্ডটা চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ স্যার, এখানে এপসাইলন বাই 6টা কিভাবে নিতে হবে? কারণ ডেল্টা তো এপসাইলন বাই 5 আছে। ছোট না, আমি ছোট যে কোনো নিতে পারি ডেল্টা। আমি ছোট নিলাম মানে এই 5টাকে 6 করে দিলাম, তাহলে তো ছোট হয়ে যাবে না। 5 দিয়ে ভাগ না করে আমি 6 দিয়ে ভাগ করি, তা আরো ছোট পাবো, আরো ছোট হয়। সেই জন্য আমি ডেল্টাটাকে স্ট্রিক্টলি লেস দেন আছে বলে আমি এটাকে 6 করলাম। তুমি 7 করতে পারো, 8 করতে পারো, কোনো ব্যাপার না। এবার ধরো আমি যদি সিটাকে 10 নিই, আমি যদি 10 পয়েন্টে দেখি ক্যালকুলেট করি, তাহলে আমার এক্স প্লাস, তাহলে এক্সটা আমাকে নিতে হবে 10-এর আশেপাশে, বুঝতে পেরেছো? তাহলে মানে আমি নিতে পারি কত, 11 থেকে 9 নিতে পারি না। এক্স প্লাস, হ্যাঁ, এক্সটা হচ্ছে তোমার 10-এর আশেপাশে, তাহলে এক্সটা হচ্ছে তোমার 11 থেকে 12, 9-এর মধ্যে, 10-এর মধ্যে নিতে পারি আমি 10-এর, আচ্ছা 9 নিলাম। তার মানে এক্স প্লাস 2টা তোমার 12 থেকে, আচ্ছা 12 না 13 থেকে এদিকে চলে আসবে 9 দিয়ে 11। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো? এবার আমার সিটা তাহলে এখানে, তাহলে আমার ডেল্টাটা দরকার কত, আমি ডেল্টা 10 নিয়ে নিলাম ধরো, এখানে ডেল্টা 2 মানে 2 এর জন্য ডেল্টা, এটা হচ্ছে 10 এর জন্য ডেল্টা, তাহলে এটা আমার নিশ্চয় লাগবে এপসিলন বাই 13, মানে আরও ছোট হয়ে যাচ্ছে। বুঝেছো ব্যাপারটা? এটা বুঝতে পারছো যে এখানে ডেল্টার যে এপসিলন, একই এপসিলনের জন্য এখানে আমার ডেল্টার মানটা এপসিলন বাই 5-এর চেয়ে ছোট হলেই হচ্ছিল,
কিন্তু যখনই আমি সিটা বাড়িয়ে দিলাম তখনই আমার ডেল্টার ভ্যালুটা কি হচ্ছে, আরও ছোট চাই। তার মানে একটা জিনিস তুমি বুঝতে পেরেছো যে এই যে ডেল্টা যেটা আমরা পাচ্ছি সেটা শুধুমাত্র এপসিলনে নয়, এই পয়েন্টের উপরেও ভ্যারি করে যাচ্ছে, তাই না? এবার ছবিটা যদি তুমি দেখো, এই এক্স স্কোয়ারের গ্রাফটা কীরকম হয় তুমি যদি দেখো, সেটা হচ্ছে তোমার এই রকম হয়, এরকম করে খাড়া হয়ে যাচ্ছে, বুঝেছো? হ্যাঁ, এইবার ধরো তুমি এপসিলন নিচ্ছ তুমি ধরো 1, তাহলে ধরো এইখানকার পয়েন্টে তুমি ধরো এইখানকার একটা পয়েন্টে তুমি যদি আচ্ছা ধরো এটা আমি পয়েন্ট 2 নিয়ে নিচ্ছি, ধরো এইরকম একটা, তাহলে এই যে পয়েন্টটা আমি নিলাম সেই পয়েন্টটা হচ্ছে কি, এটা হচ্ছে সি পয়েন্ট, ঠিক আছে? আর এই পয়েন্টটা তাহলে কত, এফসি পয়েন্ট, এই হাইটটা হচ্ছে এফসি, তাহলে এই যে এই লোয়ার বাউন্ডটা কত হচ্ছে, এফসি মাইনাস এপসিলন, এটা হয়ে গেল তোমার এফসি প্লাস এপসিলন, বুঝতে পেরেছ? তার মানে আমার কি চাই, আমার একটা ডেল্টা চাই যেটা তোমার এইরকম, তাহলে এইরকম যদি আমি এইটুকুর মধ্যে যদি আমার ডেল্টাটা নিই, এই নেবারহুডটা যদি নিই, তাহলে দেখো এই নেবারহুডের মধ্যে তোমার এফএক্সগুলো কোথায় থাকছে, এই লাইনটা আর এই লাইনটার মাঝে থাকছে না, এটা আরও ছোট নিতে হবে, এইটাকে আরও এদিকে টানতে হবে, এরকম, বুঝতে পেরেছ কি বলতে চাইছি? তাহলে এই যে গ্যাপটা তুমি দেখতে পাচ্ছ, এই গ্যাপটা হচ্ছে আমার এত বড়, আমি গ্যাপ নিতে পারছি। এবার তুমি যদি পয়েন্টটা এইখানে নাও, আমি এই ডিস্টেন্সটা সেম রাখবো, তার মানে আমি এইখানে ধরো এপসিলনের ভ্যালুটা, মানে এই যে এটাকে বলা হয় স্ট্রিপ, এইটা হচ্ছে একটা স্ট্রিপ, স্ট্রিপ মানে ফিতে, ফিতে বোঝো তো, ফিতেটা কেমন চওড়া, এই সেম ফিতে নিচ্ছি। এবার এখানে দেখো তোমার এই যে ডিস্টেন্সটা, তোমার এই যে গ্যাপটা পাচ্ছ, এই গ্যাপটা কমে গেল না আগের থেকে, দেখো। তার মানে এইখানে আমার যদি তোমার যদি এক্সের যে এইখানে যদি তোমার সি পয়েন্টটা আমি নিই, তাহলে এইখানে আমার যে ডেল্টা নেবারহুডটা হচ্ছে সেটা দেখো সরু হয়ে গেল, তাই না? তার মানে অ্যাজ ইউ মুভ টুয়ার্ডস রাইট, তোমার ডেল্টার ভ্যালু আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, ছোটো হয়ে যাচ্ছে। তো ইউনিফর্মলি কন্টিনিউয়াস কি, ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে যখন আমি সেম ডেল্টা নিয়ে কাজ করতে পারবো পুরো রিজিয়নের মধ্যে, মানে পুরো সেটের মধ্যে যখন আমি সেম ডেল্টা নিয়ে কাজ করতে পারবো, বুঝতে পেরেছো? তার মানে কি ইউনিফর্মলি কন্টিনিউয়াসের ডেফিনেশনে কি হবে, যে ফর এভরি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা, এইখানে ডেল্টার জায়গায় লিখতে হবে ইন্ডিপেন্ডেন্ট অফ সি, independent of the point C such that fx minus fc will be less than epsilon whenever তোমার এক্সটা থাকবে c মাইনাস ডেল্টা এবং c প্লাস ডেল্টা, এবং এই জিনিসটা ট্রু হবে ফর অল c, মানে যে কোনো c এর জন্য একটা ডেল্টাই কাজ করে যাবে। বলো এই জায়গাটা বুঝতে পেরেছো আগেরটার সঙ্গে পার্থক্যটা? এখানে তোমাদের মনে হয় জিওজেব্রাতে আমি যদি দেখাই তাহলে জিনিসটা ভালো হয়, দেখছি যদি সম্ভব হয় আমি তোমাকে দেখাচ্ছি এই জায়গাটা, জাস্ট আমাকে কিছুটা সময় দাও। হ্যাঁ ভিজুয়ালাইজ করা যায় না, মানে যদি থাকে তাহলে খুব, হ্যাঁ আমি সেটাই চেষ্টা করছি, তোমরা একটু জাস্ট আমাকে টাইম দাও, তোমাদেরকে আমি ভিজুয়ালাইজই করানোর জন্য তো দিচ্ছি।
দেখছি আমার কিছু করা আছে কিনা। এটা দেখলে বুঝতে পেরে যাবে। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমাদের এই যে এপসিলনের ভ্যালু হচ্ছে তোমার, এই যে দেখো এই যে এপসিলনের গ্যাপটা দেখতে পাচ্ছ, এই যে আমি চেঞ্জ করছি এপসিলনটা, ধরো এইটা হচ্ছে আমার এপসিলন, ঠিক আছে, আর এই যে হচ্ছে আমার পয়েন্ট, ঠিক আছে, আর ডেল্টাটা ধরো ফিক্সড করা আছে। দেখো তুমি যদি দেখো এইখানে যদি ধরো এপসিলনের এটা গেল কোথায়, ডেল্টা ডেল্টা বলতে তো স্যার ওই স্ট্রিপটা নাকি? দাঁড়া আমার এপসিলনের, হ্যাঁ বলো, বলতে থাকো। বলছি ওই মিডিলের স্ট্রিপটা তো ডেল্টা, সোজা যেটা আপনার ইয়ে আছে বাটি স্কেল আছে দুটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে এখানে একটা নেবারহুড দিচ্ছে না তোমার, এই যে পয়েন্টটা তার নিচে, হ্যাঁ, কিন্তু দাঁড়াও, এপসিলনের উপর ওটা গেল কোথায়, ওটা কোথায় পালিয়ে গেল? এপসিলনটা কোথায় হারিয়ে গেল রে বাবা? স্যার নিচ দিকে চলে গেছে না, ও স্যার উপর দিকে গেছে মনে হয়। না না, উপর দিকে তো যাবে না, ওটা তো পয়েন্টার আশেপাশে থাকা উচিত। দাঁড়া আমি আর একবার রিলোড করি। না স্যার নিচ দিকে, না না, ওটাকে রিলোড করলে দেখুন চলে আসবে আবার। এই যে আছে তো, এটাই করছি তখনই চলে যাচ্ছে ওটা, কি অদ্ভুত। আসল মানে ডেল্টাটা স্যার নিচ্ছে না মনে হয় এটা। দাঁড়া নিবে, সব নিবে, একটু করতে দাও। এবার ঠিকঠাক দেখাবে। এবার সব দেখাবে। আরো দেখি, কন্টিনিউটি, দাঁড়াও, ইউনিফর্ম কন্টিনিউটি, জিওজেব্রা, এই যে দেখো, এটা দেখো, তাহলে বুঝতে পারবে আশা করি। স্লাইড প্লে, এইটা তোমার এই যে কালো এইটা দেখছো, ব্যান্ডটা দেখছো, সেইটা মনে হয় ভালো দেখাচ্ছে না।
আচ্ছা বাদ দাও। সত্যি তো এটা সরে যাচ্ছে কেন, তো মহা মুশকিলে ফেলে দিলাম আমি। একটা লাইন আমাকে টানতে হবে, দ্যাট ইজ y ইকুয়ালস টু mod y minus f at a তার হোল স্কোয়ার equals to epsilon আচ্ছা এইবার হয়ে যাবে। হ্যাঁ এইবার ঠিক আছে, একটু ভালো করে অবজার্ভ করবে ব্যাপারটা। হ্যাঁ আচ্ছা এইবার একটা জিনিস দেখো, আমরা ধরো এপসিলনটাকে কি ব্যাপার চেঞ্জ হচ্ছে না, এই দেখো এইখানে দেখো এপসিলনটা তোমার কত বড় লাগছে, এই যে ডেল্টাটা দেখো এত সরু লাগবে। হ্যাঁ বুঝতে পেরেছো এখানে? এবার আমি যদি পয়েন্টটাকে ডান দিকে সরাই, বাঁ দিকে সরাই, হ্যাঁ বাঁ দিকে সরাই, এই যে ধরো আমি -2 করলাম, এখানে ফাংশনটা হচ্ছে e⁴x, তাহলে এখানে তোমার দেখো কাজ করছে না, ভুলভাল দেখাচ্ছে। পয়েন্টটা নিচে সরে আসা উচিত, এটাকে এফ এর ভ্যালু। আচ্ছা এটাকে আমাকে এর ভ্যালু কত, -2। এইবার দেখো এইখানে দেখো ডেল্টাটা তুমি কত বড় করতে পারছো, দেখো এটা যদি আমি এত বড় করে দিই তাহলে দেখো এখানে এক্সটা যদি এবার এইরকম জায়গাতে থাকে তাহলে দেখো ছাড়িয়ে যাচ্ছে তোমার গ্রাফটা, এই স্ট্রিপটা থেকে ছাড়িয়ে যাচ্ছে। এই যে স্ট্রিপটা দেখতে পাচ্ছ, এই যে স্ট্রিপটা দেখো, এই যে এইটুকুর মধ্যে ছাড়িয়ে যাচ্ছে, তার মানে এত বড় এপসিলন ডেল্টা নিলে আমার হবে না। ডেল্টাটাকে যদি আমি একটু ছোট করি, একটু যদি ছোট করি, এই দেখো এই এত বড় ডেল্টা আমার কাজ করে যাচ্ছে, বুঝেছো? কারণ দেখো এর মধ্যে দেখো পুরোটা আমার পুরো রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমার গ্রাফটা চলে এসছে, তার মানে ডেল্টা এত বড় নিলে হয়ে যাচ্ছে। কিন্তু পয়েন্টটা যখন দেখলে আমরা এইদিকে যখন সরিয়ে নিলাম, হ্যাঁ পয়েন্টটা যখন সরিয়ে নিলাম, দেখো এখানে এবার ডেল্টাটা আমাকে ওই সেম ডেল্টায় কাজ করছে না, কারণ দেখো এখন তোমার এই যে দেখো এইখানে যদি তোমার পয়েন্টটা নাও, তাহলে দেখো এই যে দেখো গ্রাফটা বেরিয়ে গেছে, এই স্ট্রিপ থেকে বেরিয়ে গেছে, দেখেছো? তার মানে এখানে আমার ডেল্টাটা কত লাগবে, ছোট লাগবে, অনেক ছোট লাগবে, অনেক ছোট, দেখেছো? এই আরও ছোট লাগবে, এত বড় লাগবে, দেখো কত ছোট হয়ে যাচ্ছে।
তারপর সেম ডেল্টা আমার কাজ করছে না। আরও তুমি যদি ডান দিকে যাও ডেল্টার ভ্যালু আরও ছোট লাগবে, তার মানে কি এখানে ইউনিফর্মলি কন্টিনিউটি তুমি পাচ্ছ না, এটা এখানে বলতে চাইছে। মোটামুটি বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার বুঝি। হুম। কিন্তু স্যার অনেক ছোট হলে তো মনে হয় হবে না, কন্টিনিউয়াসটা হচ্ছে, অনেক ছোট হওয়া মানে কি তুমি প্রত্যেকবারই না একটা ডেল্টা পাচ্ছ, তার মানে কি কন্টিনিউয়াস হচ্ছে, কিন্তু ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে না। ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলছে যে আমি সেম ডেল্টা পাবো, এপসিলনটাকে আমি চেঞ্জ তো করছি না। মানে স্যার একটা কথা হচ্ছে কার্ভটা কি মানে ইনফ্লেকশন অন্যরকম হচ্ছে, ওই জিনিসটাই কি এটা কথাটা? দেখো এখানে ব্যাপারটা কি হচ্ছে আমি তোমাকে বলে দিই। এখানে দেখো আমরা মেনলি কি চেক করছি, কন্টিনিউটি। দেখো এখানে আমরা মেনলি কি চেক করছি যে এই যে ডিফারেন্সটা এফএক্স মাইনাস এফসি লেস দেন এপসিলন, যখন এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা হচ্ছে, তাই তো? এবার ডেল্টা তো এপসাইলনের উপর ডিপেন্ড করছে, ডেল্টাটা এপসিলনের উপর ডিপেন্ড করছে, শুধু এপসিলনের উপর না, শুধু পয়েন্টটার উপরেও ডিপেন্ড করছে যে কোন জায়গাতে আমি পয়েন্টটা নিচ্ছি, বুঝতে পেরেছো? তো যদি তুমি দেখো যে আমার ফাংশনটা এক্সটা ধরো যতটা বাড়ছে তার তুলনায় এফএক্সটা যদি অনেক বেশি বাড়ে, কম্পারেটিভলি যদি প্রচুর পরিমাণে এফ এর বৃদ্ধি হয়, তাহলে কেসটা কি হয়ে যাবে? তাহলে তোমার যে তুমি যে এপসিলন ডেল্টা নেবারহুডে তুমি এক্সট্রা নিচ্ছ, তখন এক্সট্রার পরিমাণ তুমি ডেল্টা পরিমাণ বৃদ্ধি করছো, আর ওই ডেল্টা পরিমাণ বৃদ্ধি করতে গিয়ে এফএক্সটা তোমার কি হয়ে যাচ্ছে, এপসিলনের থেকে বেশি পরিমাণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, যার ফলে কাজ করছে না। বুঝেছ? কারণ এইখানে যদি তুমি দেখো, এখানে যদি আমি ডেল্টা নেবারহুডটা নিই, তাহলে যে পরিমাণ বৃদ্ধি হবে এফএক্সের, আর তোমাকে এইভাবে দেখাই না, তুমি যদি আমার ফাংশনটা নিচ্ছি কি এক্স স্কোয়ার, ঠিক আছে, আমি যদি ধরো এক্সের ভ্যালু 1 যদি আমি 0.1 বাড়াই, ঠিক আছে, 1 যদি এক্সটাকে আমি বাড়াচ্ছি কত 0.1, তাহলে কত হয়ে যাবে 0.1 যদি আমি ইনক্রিজ করি তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে 1.1 হয়ে যাবে, রাইট? ঠিক 1.1-এ তোমার এফএক্সটা কি হয়ে যাবে, এফএক্সটা আচ্ছা 1 পয়েন্টে এফএক্সটা কি ছিল, এফএক্সটা ছিল 1 এর স্কোয়ার ছিল 1 ছিল, এবার 1.1-এ এফএক্সটা কত হয়ে যাবে 1.1-এর হোল স্কোয়ার হয়ে যাবে, দ্যাট ইজ ক্যালকুলেটারে যদি আমরা ক্যালকুলেট করি কতটা বাড়ছে 1.1 ইন্টু 1.1 দ্যাট ইজ 1.21, তাহলে কতটা বাড়লো, তাহলে এফএক্স বাড়লো আমার 0.21 বাড়লো, ঠিক, এফএক্সটা এতটা বাড়লো, বুঝেছো? এইবার তুমি ধরো আমি যদি এক্স এর ভ্যালুটা আমি প্রথমে 10 নিলাম, তাহলে 10-এর এফএক্স এর ভ্যালু কত 100, ঠিক, এইবার এখানে আমি আবার 0.1 বাড়ালাম, তাহলে কত হয়ে গেল 10.1 হলো, তাহলে দেখো আমি সেম পরিমাণে এক্সটাকে বাড়ালাম, রাইট, এক্সটাকে আমি 0.1 বাড়িয়ে 10.1 করলাম, তাহলে 10.1-এ এফএক্সের ভ্যালু কত, তাহলে এফএক্সটা কত দাঁড়াচ্ছে দেখো 10.1-এর হোল স্কোয়ার, সেটা কত দাঁড়াবে দেখো 10.1-এর যদি হোল স্কোয়ার করি 10.1-এর হোল স্কোয়ার 102.01, তার মানে এখানে এফএক্স টোটাল কতটা বাড়লো 2.01 বাড়লো, ঠিক, তার মানে এইখানে দেখো এইখানে এক্সটা সেম পরিমাণ বাড়াতে এফএক্সের বৃদ্ধি হয়েছিল 0.21, এখানে আমি এক্সটাকে সেম পরিমাণ বাড়ালাম কিন্তু এফএক্সের বৃদ্ধি হয়ে গেল 2.01, তার মানে বুঝতে পেরেছ যে এক্সটা যতটা বাড়ছে তার তুলনায় এফএক্স কি হচ্ছে অনেক বেশি হারে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, বুঝতে পেরেছ? তাহলে এদের মধ্যে কোনো কম্প্যারিজন হচ্ছে না। ইউনিফর্মলি কন্টিনিউটিতে ইউনিফর্ম কথার অর্থ কি, সব জায়গায় সমান রকম, হ্যাঁ, তো এই ইউনিফর্মলি কন্টিনিউটিতে কি হবে তোমার
এক্সটা যেভাবে বাড়া কমা করবে এফএক্সটাও ওই রকমই বাড়া কমা করবে, মানে খুব বেশি ছাড়িয়ে যাবে না। তো এইখানে এই সমস্যাটা ঘটছে যে এক্সটা যে পরিমাণ আমি বাড়াচ্ছি তাতে এফএক্সটা কি হয়ে যাচ্ছে, অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। আমি তো এটা শুধু 10 নিলাম, আমি যদি এক্সটা 100 নিতাম তাহলে দেখবে আরও গন্ডগোল হয়ে যাবে। এক্সটা যদি 100 নিই, 100 থেকে আমি বাড়ালাম ধরো 100.1, তাহলে এফএক্সটা কত বেড়ে যাবে, 100 স্কোয়ার থেকে বেড়ে হয়ে যাবে 100.1 এর স্কোয়ার হয়ে যাবে। এবার তাহলে ডিফারেন্সটা কত হয়ে যাবে তোমার, 100.1 এর স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার। তুমি a প্লাস বি ইন্টু a মাইনাস বি যদি করো তাহলে হয়ে যাবে 0.1 ইন্টু যোগফল করলে হয়ে যাচ্ছে তোমার 200.1, তার মানে হয়ে যাচ্ছে 20.01। তার মানে দেখতে পাচ্ছ ডিফারেন্সটা তোমার কতটা বেড়ে গেল। ঠিক আছে, তো এইটার জন্যই তোমার ডেল্টাটা কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে, মানে সেম ডেল্টা তোমার কাজ করছে না। এটাই হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউটির প্রবলেম। ঠিক আছে, তাহলে যে পয়েন্টে এই যে ফাংশনের জন্য সেম এপসিলন তুমি সেম ডেল্টা পাবে তাহলে সেইগুলোকে বলা হবে ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন। এখন তোমার তাহলে জিজ্ঞাসা থাকবে যে একটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে এইরকম একটা ফাংশনের এক্সাম্পল। সবচেয়ে ইজি ফাংশন হচ্ছে fx ইকুয়ালস টু এক্স। fx ইকুয়ালস টু এক্স, তার মানে এক্স যা fxও তাই, তাহলে এক্স যতটা বাড়বে fxও ততটাই বাড়বে, ঠিক না? তাহলে এইটা কি হলো, fx মাইনাস fc, দিস ইজ সেম অ্যাজ x মাইনাস c, ঠিক না? তাহলে আমি যদি এপসিলনটাকে ফিক্সড করি তাহলে ডেল্টাটাও সেম, তাহলে fx মাইনাস fc লেস দ্যান ডেল্টা ইফ অ্যান্ড হোয়েনেভার x মাইনাস c লেস দ্যান ডেল্টা, তাহলে সেম ডেল্টাই তো কাজ করে যাচ্ছে এবং ডেল্টার ভ্যালুটা এপসিলন, ঠিক না? তুমি এপসিলন যা রাখবে ডেল্টাটাও তাই, তাহলে একই ডেল্টা কাজ করে যাচ্ছে। যতক্ষণ তুমি এপসিলন চেঞ্জ না করছো ততক্ষণ তোমার ডেল্টাটাকেও চেঞ্জ করা দরকার হচ্ছে না, সেই জন্য এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস। আচ্ছা, আমাদেরকে এবার জানতে হবে যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস রিলেটেড কিছু থিওরি। এইটা ভালো করে দেখো যে এফটা হচ্ছে তোমার, আচ্ছা এটা তো ডেফিনেশন দিল ইউনিফর্মলি কন্টিনিউয়াসের, অনেক ক্লোজড ইন্টারভ্যাল। ওকে, এটা ক্লোজড ইন্টারভ্যালের দরকার নেই, তুমি যে কোনো ইন্টারভ্যালে বা যে কোনো সেটে তুমি ইউনিফর্মলি কন্টিনিউয়াস ডিফাইন করতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। আমাদের যেটা দরকার এখানে কি বলছে দেখো, ফ্রম দ্য ডেফিনেশন ইট ইজ এ রুটিন এক্সারসাইজ টু সি ইফ এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস দেন এফ উইল বি কন্টিনিউয়াস। তার মানে একটা ফাংশন যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় তাহলে কন্টিনিউয়াসও হবেই, এটা তো ইজি বুঝতেই পারছো তাই না? কিন্তু একটা ফাংশন কন্টিনিউয়াস হলেই যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে সেটা নাও হতে পারে। যেমন আমরা দেখলাম এক্স স্কোয়ারটা কি, এক্স স্কোয়ার কন্টিনিউয়াস ফাংশন, পুরো আর এর উপরে কন্টিনিউয়াস ফাংশন, কিন্তু পুরো আর এর উপরে ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়। পুরো আর এর উপরে যখন আমরা বলছি তখন ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে আর একটা ফাংশন দিয়েছে কি 1/x, 1/xটা ওপেন 0 1 এ কন্টিনিউয়াস কিন্তু ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়। এই এক্সাম্পলগুলো তোমরা মনে রেখো, ঠিক আছে? তাহলে এই এক্সাম্পল হ্যাঁ x স্কোয়ারটা দেওয়া যাবে। x স্কোয়ারটা তোমার দেখো x স্কোয়ারটা কোথায় চচ্চর করে বাড়ছে, যখন xটা ইনফিনিটির দিকে যাচ্ছে ইন্টারভ্যালটা পাওয়া যাবে না, x স্কোয়ারটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয় অন a টু ইনফিনিটি, যেখানে তুমি ইনফিনিটিটা তোমাকে মাস্ট ইনক্লুড করতে হবে, যে কোনো জায়গা থেকে তুমি শুরু করো।
ইনফিনিটিটা থাকলেই ঠিক আছে। ওটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না, হুম ঠিক আছে? তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার এখানে কি দিয়েছে দেখো, এভরি ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশনস ওভার ক্লোজড এবি সেন্ডস এ কচি সিকোয়েন্স ইন এবি ইনটু এ সিমিলার সাচ সিকোয়েন্স। এটার মানেটা কি? এটার মানেটা আমি তোমাদেরকে বোঝাই, ঠিক আছে? কচি সিকোয়েন্স কাকে বলে জানো? না জানলে বলবে হ্যাঁ না না বা বলো। হ্যাঁ স্যার, এটা বলুন একবার। কচি সিকোয়েন্স সিকোয়েন্স আমরা বুঝি এক্সএন হচ্ছে একটা সিকোয়েন্স, ঠিক? ধরো আমি ডেল্টা সিকোয়েন্সও কয়েকটা স্যার বলে দিন, মানে জাস্ট একটু। সিকোয়েন্স কি বলবো? সিকোয়েন্স কাকে বলে তোমরা জানো না? x1 x2 x3 পাশাপাশি। জানা আছে কিন্তু যদি কোনো কিছু না, এখানে আর কিছু বলার নাই তো। x1 x, হ্যাঁ কচি সিকোয়েন্সটা বলে দিচ্ছি যে তুমি যদি একটা ডেল্টা নাও, যে কোনো ডেল্টা ফর, তাহলে দাঁড়াও আমি ভালো করে লিখি, যে xn is said to be Cauchy sequence if for every delta greater than 0 there exists a k belongs to n such that কি হবে xm minus xn less than delta whenever m, n দুটোই k এর থেকে বড় বা সমান। একই ব্যাপার দেখো, হ্যাঁ ওটাও কোনো ব্যাপার না। দেখো আমি এম এন যা খুশি নিতে পারি, তার মানে একটা তো বড় হবে আর একটা চেয়ে, ঠিক না? এবার ধরো এমটা এন এর চেয়ে বড়, এখন প্রশ্ন হবে এম এর চেয়ে যখন এন এর চেয়ে যখন এমটা বড়, কতটা বড়? তাহলে এমটাকে আমি তো লিখতেই পারবো এন প্লাস সামথিং। এই সামথিংটা আমি কি লিখবো? সামথিংটা ধরো পি লিখলাম। তার মানে এবার এমটা কতটা বড় হতে পারে? যত খুশি বড় হতে পারে, যত খুশি বড় মানে পিটা যা খুশি হতে পারে। তার মানে এই জিনিসটাকে যদি আমি এখানে রিপ্লেস করি তাহলে আমি কি পাবো? এই জিনিসটা এম এন না দিয়ে লিখতে পারতাম এক্স এন মাইনাস এক্স এন প্লাস পি লেস দ্যান ডেল্টা ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু কে অ্যান্ড ফর অল পি বিলংস টু এন। তার মানে পিটা যা খুশি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, সবই হতে পারে। আর এনটা তখন আমি শুধু রাখছি কে এর থেকে বড়। দেখো এনটা যদি কে এর থেকে বড় হয় তাহলে এন প্লাস পিটাও তো কে এর থেকে বড়ই হবে। তার মানে দুটোই এই স্যাটিসফাই করে গেল না, দুটোই কে এর থেকে বড় হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে তুমি যে কোনো একটা লিখতে পারো, হয় এটা লিখতে পারো নাহলে এটা লিখতে পারো। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা দাঁড়ালো এটাই যে একটা সিকোয়েন্স কচি মানে হচ্ছে যে তুমি যদি একটা ডেল্টা নিচ্ছ, পজিটিভ নাম্বার ডেল্টা নিচ্ছ, ধরো এই এতটুকু গ্যাপকে আমি ডেল্টা গ্যাপ বলছি, ঠিক আছে? এতটুকু দূরত্বকে কি বলছি? ডেল্টা বলছি। তাহলে যে এই যে সিকোয়েন্স নিচ্ছি x1 x2 x3 এরকম নিচ্ছি, তাহলে একটা স্টেজের পর থেকে ধরো এইটা হচ্ছে 100, আমি ধরো কে এর ভ্যালু 100, তাহলে এই 100 101 102 এরকম যে যতগুলো নাম্বার আছে, ঠিক আছে, এখান থেকে তুমি যে কোনো দুটো ভ্যালু নাও, যে কোনো দুটো নাও, তাদের মধ্যে দূরত্ব এটা কি বোঝাচ্ছে? ডিস্টেন্স বিটুইন xm অ্যান্ড xn। তাহলে ওদের মধ্যে দূরত্ব কত? ডেল্টার থেকে ছোট। তার মানে ওরা খুব পাশাপাশি চলে আসছে, নিজেরা খুব পাশাপাশি চলে আসছে। এইরকম সিকোয়েন্সকে আমরা বলছি কচি সিকোয়েন্স। কত কত পাশাপাশি চলে আসছে? যত তুমি ডেল্টাটাকে ছোট করতে পারো, ঠিক আছে? এইরকম সিকোয়েন্সকে বলা হচ্ছে
কচি সিকোয়েন্স। বোঝা গেল কি গেল না? সব বুঝা গেছে। হ্যাঁ, তাহলে এইবার যেটা বলা হয়েছে যে এফএক্সটা যদি থিওরেমটা বলছে যে ইফ এফএক্স, হ্যাঁ এফএক্স তো কোনো একটা ডোমেইন থেকে কোনো একটা ডোমেইনে হবে, ধরো এ বি থেকে ডিফাইন করা হয়েছে, বা তুমি যে কোনো এ বি না লিখে আমি ধরো একটা ডি লিখলাম, ডি থেকে আর এ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস, লেট লিখলাম, এটাকে লেট আর এটাকে বি করে দিলাম, লেট এফ এক্স বি ইউনিফর্মলি কন্টিনিউয়াস। দেন কি বলছে, দেন ইফ এক্সএন সাবসেট অফ, মানে এক্সএন গুলো কোথা থেকে নিচ্ছি, এই ডি থেকে নিচ্ছি, তাহলে এক্সএন গুলো যদি ডি থেকে নিয়ে একটা বি এ কচি সিকোয়েন্স, দেন করেসপন্ডিং এফ অফ এক্সএন, তাহলে এটাও একটা সিকোয়েন্স হবে, ইজ অলসো এ কচি সিকোয়েন্স। তার মানে কি, এক কথায় অন্যভাবে যদি আমরা বলি, এক কথায় যে ফর এ ইউনিফর্মলি continuous function কি হবে, Cauchy sequence goes to Cauchy sequence, বোঝা গেল? তাহলে xnটা যদি তুমি Cauchy sequence নাও, তাহলে f of xnটাও Cauchy হয়ে যাবে, বুঝেছো? যদি স্যার ইউনিফর্ম কন্টিনিউয়াস হয়। হ্যাঁ, এবার এক্সাম্পল দেখি আমরা। দেখো এক্সাম্পলে তোমরা জানো এফ এক্সটা ধরো নিলাম 1/x, যেখানে এক্সটা কি ওপেন 0 1 এর মধ্যে এক ফাংশনটা নিলাম, তাহলে অবভিয়াসলি মানে ডি, হ্যাঁ বলো, আর ওটা ডি টা হ্যাঁ 0 1 টা তো ডি, হ্যাঁ ডোমেনটা। হ্যাঁ, তাহলে আমরা জানি যে দিস fx is not uniformly continuous, এটা একটু আগে আমরা পড়লাম, অ্যাটলিস্ট আমরা মুখস্থ করলাম, ঠিক? এটা সমস্যা কি বলতো, এইটা কখন, এই জায়গাটা বোঝা উচিত, আমাদেরকে বুঝতে হবে যে কোথায় সমস্যা। সমস্যাটা হচ্ছে এখানে দেখো, যে এক্সটা যখন জিরোর কাছে আসছে, হ্যাঁ জিরোতে, যখন জিরোর কাছে আসছে, জিরোতে না মানে জিরোর কাছে যখন আসছে, তখন 1/xটা ইনফিনিটির দিকে যাচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে 1/xটা তখন হু হু করে বাড়ছে, এক্সটা যখন আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে, তখন 1/xটা হু হু করে ইনফিনিটির দিকে ছুটছে। হ্যাঁ, গ্রাফটা তো এইরকম না, অনেকটা এইরকম, মানে এটা টাচ করবে না আর কি, বুঝতে পেরেছো? এইরকম গ্রাফটা, এখানে এটা একে গিয়ে থেমে যাবে। তো যখন এক্সটা জিরোর দিকে যাচ্ছে, এইটা যখন এই দিকে যাচ্ছে, তখন দেখো এফ এক্স এর ভ্যালুটা কত আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, বুঝতে পেরেছো? যে এইটাই হচ্ছে সমস্যা। আমি কি বললাম, ইউনিফর্মলি কন্টিনিউয়াসে এক্সটা যেরকমভাবে চেঞ্জ হবে, এফ এক্সটাও ওই রকমই মডারেটলি চেঞ্জ হবে। তাহলে এখানে আমরা দেখছি যে এক্সের চেঞ্জটা যদি অল্পও হয়, তাহলেও দেখছি এফ এক্সের চেঞ্জটা অনেক বেশি হয়ে যাচ্ছে, এটাই হয়ে যাচ্ছে মেন সমস্যা, এই জন্য এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দেখো এটা সামান্য পয়েন্টের জন্য অনেকটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, পয়েন্টটা যদি 1 ওপেন ইন্টারভাল 1 2 এর মধ্যে যদি নেওয়া হয়, তাহলে ওটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হতো, তাহলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস, বুঝেছো? তাহলে ওটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হতো, কারণ ওই সমস্যাটা তো থাকতো না। 1/xটা জিরোটার জন্যই সমস্যাটা হচ্ছে, ঠিক, একদম ঠিক। এইবার দেখো এখানে আমি এইটাকে যদি অ্যাপ্লাই করি,
তাহলে আমি একটা কচি সিকোয়েন্স কনসিডার করব 0 1 এর মধ্যে, তাহলে 1/n হচ্ছে তোমার দেখো এটা হচ্ছে একটা কচি সিকোয়েন্স, কারণ এটা কনভার্জিং সিকোয়েন্স। কনভার্জিং সিকোয়েন্স হলে ওটা কচি সিকোয়েন্স হয়। স্যার আওয়াজটা আসছে না। শুনতে পাচ্ছ? আমার আওয়াজটা বুঝতে হ্যাঁ আচ্ছা আমার কাটে কাটে আচ্ছা এটা শুনতে এখন শোনাই। আচ্ছা দেখো 1/n যেহেতু এটা 0-তে যায় আমরা জানি, এটার লিমিট এক্সিস্ট করছে, লিমিট এক্সিস্ট করলে ওটা কচি সিকোয়েন্স হবে। ঠিক আছে, এটা যদি না জেনে থাকো একবার মাপার বইয়ে চোখ বুলিয়ে নিও সিকোয়েন্স চ্যাপ্টারে। ঠিক আছে, তো আমরা এটা দেখতে পাচ্ছি কচি সিকোয়েন্স। এইবার তাহলে এফ অফ এক্সএনটা কি? এফ অফ এক্সএনটা দেখো, এক্সএন মানেই হচ্ছে তোমার 1/n, তাহলে এফ অফ 1/n। আচ্ছা এবার এফ অফ 1/n মানে কি? এফ এক্সটা মানে কি? 1/x, তাহলে এটা হয়ে যাবে 1/1/n, তার মানে এটা হয়ে গেল n। তার মানে এবার তুমি ভাবো এফ এক্স এন এর সিকোয়েন্সটা হয়ে যাচ্ছে তোমার সিকোয়েন্স অফ n। তাহলে সিকোয়েন্স n মানে কি? n মানে 1 2 3 4 5 এইরকম সিকোয়েন্স। তাহলে এটা তো কোনোদিনই কচি হচ্ছে না, কারণ ওদের মধ্যে গ্যাপটা থাকছে কি 1 2 3 4, এদের মধ্যে গ্যাপটা দেখো সবসময় 1 গ্যাপ, সবসময় গ্যাপটা কত 1। যে কোনো দুটো পয়েন্ট তুমি নাও, অ্যাটলিস্ট গ্যাপটা হচ্ছে 1। তাহলে গ্যাপটাকে তুমি কি ইচ্ছা মতো ছোটো করতে পারছো? কচি সিকোয়েন্সে আমরা কি বলেছিলাম যে তুমি গ্যাপটাকে ইচ্ছা মতো, যে একটা সার্টেন স্টেজের পর থেকে গ্যাপটাকে তুমি যত খুশি ছোট করতে পারো, যে কোনো দুটো পয়েন্টের মধ্যে গ্যাপ যত খুশি ছোট করতে পারো। এটা এখানে করা যাচ্ছে না, কারণ একটা মিনিমাম গ্যাপ 1 গ্যাপ ওরা মেনটেন করছে। হ্যাঁ, সোশ্যাল ডিস্টেন্স অফ 1 এরা মেনটেন করছে। ঠিক আছে, সেটা কিন্তু আমাদের কচি সিকোয়েন্সের ক্ষেত্রে হওয়া সম্ভব নয়। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সএনটা কচি হলেও এফএক্সএনটা কচি হচ্ছে না। তার মানেই বুঝতে হবে যে এফএক্সটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়, কারণ ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলে এই ঘটনাটা কখনোই ঘটবে না। বোঝা গেল? ওকে। তো স্যার যদি উল্টা যদি বলা স্যার অ্যাকশনটা যদি কচি সিকোয়েন্স হয় তাহলে স্যার ওটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না, হবে না। না ইউনিফর্ম এফএক্সএনও হওয়া চাই। হ্যাঁ কি বলছো আরেকবার বলো। না স্যার যদি উল্টাটা বলা হয় যে এফ অফ অ্যাকশনটা যদি কচি সিকোয়েন্স হয় তাহলে স্যার ওটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। হ্যাঁ এটা তাহলে এটা তোমার একটা নির্দিষ্ট সিকোয়েন্সের জন্য হলে হতে হবে না, তোমাকে সমস্ত সিকোয়েন্সের জন্য এটা হতে হবে। ঠিক আছে, আমি যদি যে কোনো সিকোয়েন্সের জন্য এটা হোল্ড করে তাহলে মেবি এটা একটা চান্স আছে। ঠিক আছে, এটা আমাকে একটু কনফার্ম করতে হবে, তুমি যে প্রশ্নটা করেছো ওটা একটু কনফার্ম করতে হবে আমাকে। ঠিক আছে, যে আমি যদি বলি যে যে কোনো সিকোয়েন্সটা যদি ইউনিফর্মলি মানে কচি হয় তাহলে তার এফএক্সএনটাও কচি হবে। যে কোনো সিকোয়েন্সের জন্য যদি এটা হোল্ড করে তাহলে কি এফটাকে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হতেই হবে? এটা আশা করি হবে, মনে হচ্ছে তো হবে। তাহলে এই প্রুফটা তোমাদের কিন্তু দরকার। এবং এই প্রুফটা খুবই সহজ। ঠিক আছে, এই প্রুফটা আমাদের খুবই সহজ। তো এটা আমি কিভাবে তোমাদেরকে দেখাবো, ধরো প্রুফটা যদি দেখাতে চাও তাহলে ধরো আমরা এটা প্রুফটা করছি। ঠিক আছে, এবার আমাদেরকে বুঝতে হবে যে তিনটে, এখানে দুটো জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে কচি কাকে বলে, যেটা আমরা পড়লাম, আর 2 নম্বর হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস কাকে বলে, সেটাও আমরা পড়লাম। রাইট, তাহলে আমরা প্রুফ করছি এটা। হ্যাঁ, এই প্রুফটা বোঝার চেষ্টা করো। ওকে, তাহলে আমাদের দেওয়া আছে কি, হোয়াট আর গিভেন, given that f from D to R is uniformly continuous, right? Uniformly continuous, এটা আমাদের দেওয়া আছে। আর কি দেওয়া আছে? দেওয়া আছে যে xn একটা সিকোয়েন্স, যে এই সিকোয়েন্সের এলিমেন্টগুলো ডি থেকে এসছে, বুঝেছো?
এই জন্য এখানে সাবসেট, এ কেউ লাউড করলে নাকি? আমি আমার কথা শুনতে পাচ্ছি। না স্যার, স্যার ডবল শোনা যাচ্ছে? হ্যাঁ, ডবল স্যার, শোনা তাও যাচ্ছিল। বলুন। ইকো হচ্ছে স্যার, ইকো হচ্ছে। এ বাবা, কি হলো? সব তো চলে গেল মনে হচ্ছে। না, ঠিকই আছে। একটা এই ডবল কেন শোনা যাচ্ছে? স্যার আপনার হয়ে যাবে। আপনার ওখান থেকে শোনা যাচ্ছে। দাঁড়াও, এখন ঠিক আছে? এখন ঠিক আছে? এখন স্যার ঠিক আছে বলে। হ্যাঁ 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 হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের দেওয়া আছে, তাহলে আমাদেরকে প্রুফ দেওয়া আছে যে এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফ্রম ডি টু আর। আচ্ছা, এক্সএন ইজ কচি ইন ডি, মানে এক্সএন গুলো ডি থেকে নেওয়া হয়েছে। এই দুটো হচ্ছে আমাদেরকে গিভেন। আমাদের কি প্রুফ করতে হবে? টু প্রুফ এফ অফ এক্সএন ইজ কচি। এবার কচি হতে গেলে কি হবে? যে কোনো একটা পজিটিভ নাম্বার নেব, দেখাবো যে একটা সার্টেন স্টেজের পর থেকে যে কোনো দুটো ভ্যালু মধ্যে ডিস্টেন্স হয়ে যাবে লেস দেন সেই নাম্বারটা, পজিটিভ নাম্বারটা। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে লেট এপসাইলন একটা পজিটিভ নাম্বার নিই যে কোনো, ওকে। তাহলে উই নিড টু ফাইন্ড, আমাদের কাজ কি? উই নিড টু ফাইন্ড কে বিলংস টু এন such that f of xn minus f of xm less than epsilon for all mn greater than equals to k, এটা দেখাতে হবে। আচ্ছা, এইবার আমরা এইটা কিভাবে দেখাবো? এবার আমরা এইটা দেখানোর জন্য দেখো এই জিনিসটা আমরা, আচ্ছা, ইউনিফর্মলি কন্টিনিউয়াসের ডেফিনেশন আর একটু অন্যভাবে দেওয়া যায়, সেটা আমাদের এখানে একটু দেখে নাও। যে f is uniformly continuous if for every epsilon greater than 0 there exists a delta greater than 0 such that fx minus fy is less than epsilon whenever x minus y is less than delta। বুঝতে পেরেছো? and obviously xy belongs to the domain। তাহলে as long as x আর y ডেল্টার ডিস্টেন্সের মধ্যে থাকবে, তাহলে তাদের করসপন্ডিং যে f গুলোর ডিফারেন্স তারাও এপসিলনের মধ্যে থাকবে। বুঝতে পেরেছো? এটা স্যার নতুন কিছুই নয়, আগে আমরা y এর জায়গায় c দিয়ে করেছিলাম, এখানে y লিখলাম, ঠিক আছে? কারণ ওখানে আমরা c এর উপর কোনো ডিপেন্ড করছিল না কিছু, সেই জন্য আমি এটা সিটাকে y দিয়ে রিপ্লেস করলাম। তার মানে ওয়াইটা ভেরিয়েবল হয়ে গেল। হ্যাঁ, ওখানে সিটা ভেরিয়েবল ছিল, সি এর জায়গায় জাস্ট আমি y লিখলাম, ঠিক আছে? তো এইটুকু চেঞ্জ করলাম, আর কিছুই নয়। তাহলে দেখো, তাহলে আমি যেহেতু ইউনিফর্মলি কন্টিনিউয়াস, এই এপসিলনের জন্য আমি একটা ডেল্টা পাচ্ছি যাতে এই জিনিসটা হোল্ড করবে, রাইট? বুঝতে পেরেছো? এই জিনিসটা আমাকে হোল্ড করবে। এইবার দেখো, আমি কচি সিকোয়েন্স মানে কি? যে কোনো পজিটিভ নাম্বার দিয়ে নাম্বার থেকে আমি ছোট করতে পারি। তাহলে আমি সেই পজিটিভ নাম্বারটাকে এই ডেল্টা নিলাম। বুঝতে পেরেছো? এবার আমার এই যে সিকোয়েন্সটা দেওয়া আছে কচি, xn ইজ কচি,
এটা আমাদের দেওয়া আছে। therefore there exists a k belongs to n such that xm minus xn is less than delta for all m n greater than equals to k। বুঝতে পেরেছো? আমি এটা পাবো। তাহলে এদের এদের যে কোনো কে এর পর থেকে যে কোনো দুটো পয়েন্টের ডিফারেন্স কী হবে, লেস দ্যান ডেল্টা বানাতে পারবো, ডেল্টার চেয়ে ছোটো করতে পারবো, ঠিক? এবার তুমি ভাবো, এইবার এই জায়গাটা কি বলছে, যে দুটো পয়েন্টের ডিফারেন্স যদি ডেল্টার থেকে ছোট হয় তাহলেই তাদের এফ এর ডিফারেন্স কী হবে, লেস দ্যান এপসাইলন হবে। এটা ইউনিফর্মলি কন্টিনিউটি বলছে। তাহলে এইটাকে যদি আমি স্টেটমেন্ট 1 বলি, তাহলে বাই স্টেটমেন্ট 1 for all m n greater than equals to k, হ্যাঁ, তাহলে দেখো এখন m n টা যদি k এর থেকে বড় হয় তাহলে xm আর xn এর ডিফারেন্স কত, লেস দ্যান ডেল্টা, হ্যাঁ, তাহলে xm মাইনাস xn লেস দ্যান ডেল্টা। আচ্ছা, এদের ডিফারেন্স যদি লেস দ্যান ডেল্টা হয় তাহলে এদের উপরে যদি আমি f চাপাই তাহলে সেটা লেস দ্যান এপসিলন হয়ে যাবে। তাহলে দিস উইল ইমপ্লাই fxn fxm মাইনাস fxn লেস দ্যান কি হয়ে যাবে, এপসিলন হয়ে যাবে। তাহলে দেখো আমরা এটাই তো চেয়েছিলাম, যে আমরা এই এপসিলনের জন্য আমি একটা কে চেয়েছিলাম, যে অ্যাজ লং অ্যাজ কে এম এন কে এর থেকে বড় হবে তখন fxn আর fxm এর মধ্যে ডিফারেন্সটা কত হয়ে যাবে, লেস দ্যান এপসিলন হয়ে যাবে। সেটাই তো হলো, যে mnটা যখন কে এর থেকে বড়, এই কেটা কিভাবে চুজ করেছি, এই xn এর উপর কচি লাগিয়ে আমরা কেটাকে চুজ করেছি। তাহলে যখন এই জিনিসটা হচ্ছে তখন এই জিনিসটা হচ্ছে, তার মানে তো প্রুফ হয়ে গেল। বলো, বুঝলে কি বুঝলে না? ঠিক আছে স্যার, ওই বলছি স্যার লাস্টের লাইনটা, হ্যাঁ বলছি লাস্টের লাইনটা xm মাইনাস xn লেস দ্যান ডেল্টা, ওইখান থেকে এর ফাংশন দিয়ে দিলেন, ওখানে এপসাইলন দিয়ে দিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এটা ডেফিনেশন থেকে ফলো করছে। যেহেতু এফটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস, তাহলে তো আমি একটা ডেল্টা পাবোই, এপসাইলনের জন্য একটা ডেল্টা পাবো, যার ফলে এই জিনিসটা হোল্ড করবে। আবার এই ডেল্টার জন্য আমি একটা কে পাবো, যার ফলে এই জিনিসটা হোল্ড করবে। তাহলে এবার দুটো জিনিসকে আমি যদি জুড়ে দিই, তাহলে যখন এম আর এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু কে, তখন xm আর xn এর ডিফারেন্স লেস দ্যান ডেল্টা, আর তখন এদের ডিফারেন্সটা লেস দ্যান ডেল্টা বলে fx এর ডিফারেন্সটা লেস দ্যান এপসিলন হয়ে গেল। বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো এবার একটু 5 মিনিট গল্প করি। বলো, কার কি সমস্যা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, পড়াশোনার ব্যাপারে কথা বলো। ঠিক আছে, তোমরা একটু কথা বলো আমার সঙ্গে।